স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। লন্ডনে বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান এবার নিজেই জানালেন দেশে ফেরার তারিখ, ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি মহল, অভিযোগ বিএনপি নেতাদের। মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ভারত সম্পর্কে ফের টানা পড়েন হাই কমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় হাই কমিশন অভিমুখে মিছিল। হাদের উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার। হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মার জবানবন্দি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে ৩ শতাধিক ব্যক্তিকে হত্যা ও গুমের অভিযোগ। আমলে নিলেন ট্রাইব্যুনাল। সংশ্লিষ্টতা পাওয়ার দাবি প্রসিকিউশনের। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল, পদে পদে ক্ষতিগ্রস্ত মানুষ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, দক্ষতার অভাবে তরুণদের বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না। এবং পুরান ঢাকায় আগুনে পড়ল প্লাস্টিক কারখানা, ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার শঙ্কা। রাস্তা সরু হওয়ায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে, কারণ জানতে তদন্ত। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় কথা বলেন তিনি। বলেন, যারা ৭১-এ ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই। স্বপ্ন দেখাতে নয়, বিএনপি বাস্তবায়নে বিশ্বাসী বলেও জানান তারেক রহমান। লন্ডন থেকে সে খবর জানাচ্ছেন শোয়েব কবির। আমার সামনে উপস্থিত বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান 25 ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে, দেশের সুনাম নষ্ট হবে। যারা ৭১-এর মুক্তিযুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল। ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। স্বপ্ন দেখিয়ে ফ্যাসিস্ট সরকার বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। রুদ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখলাম, তারেক রহমান নিজেই তিনি ঘোষণা করলেন যে তিনি 25 তারিখে বাংলাদেশে ফিরছেন। এই বিষয়ে যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন। তারেক রহমান লন্ডন ছাড়ছেন বাংলাদেশের উদ্দেশ্যে, সেই ঘোষণা তারেক রহমান লন্ডনের একটি অনুষ্ঠানে নিজেই দিয়েছেন। তো এর আগে আমরা কেউ কখনো ওনার মুখ থেকে দেশে ফেরার কথা শুনিনি, কেউই শোনেনি। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরবেন। তো এই ফেরা উপলক্ষে তারেক রহমান, তার যে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় তারেক রহমানকে সেখানে একটি অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে তিনি
তার নেতাকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, তিনি কিছু পরামর্শ দিয়েছেন, তার কিছু পরিকল্পনার কথা তিনি তাদের সঙ্গে জানিয়েছেন। তো সেইগুলো একটু আমরা দেখতে চাই। আমাদের কাছে একটি যে বিদায়ী সংবর্ধনায় একেবারে শেষ থেকে আমি শুরু করি, যে ওনার এই বিদায়ী সংবর্ধনাকে ঘিরে তারেক রহমান বলেছেন যে উনি 25 তারিখ ফিরবেন এবং এই ফেরাকে কেন্দ্র করে লন্ডন বিমানবন্দরে সবসময় আমরা দেখে থাকি যে কোনো দলীয় প্রধান বা সরকার প্রধান যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, স্বাভাবিকভাবেই সেখানে একটা জটলা তৈরি হয়, নেতাকর্মীদের ভিড় হয়, অফিসিয়াল যারা থাকেন তাদের একটা ভিড় তৈরি হয়, বিদায় জানাতে যায়। তো তারেক রহমান যেহেতু একেবারে বাংলাদেশে ফিরে আসছেন, এরপরে হয়তোবা তিনি লন্ডন যাবেন, সেটা অন্য কোনো কারণে যেতে পারেন, কিন্তু লন্ডন ছেড়ে আসছেন এই উপলক্ষে যেন কেউ লন্ডন এয়ারপোর্টে তার যে বিএনপির যে অঙ্গ সংগঠন এবং মূল দলের যে নেতাকর্মীরা লন্ডনে আছেন বা লন্ডন বিএনপির যারা আছেন, তারা যেন কেউ বিমানবন্দরে ভিড় না জমান। এতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, দেশের সুনাম ক্ষুণ্ণ হবে, সেই বিষয়টি মাথায় রেখে তিনি তার নেতাকর্মীদেরকে এই নির্দেশনাটি দিয়েছেন। পাশাপাশি তিনি তার বক্তব্যে যেটি বলেছিলেন যে যারা 71-এ ষড়যন্ত্র করেছে তারা এখনও তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শুধু 71 না, যারা 71 পরবর্তী সময়টার কথা তিনি বলেছেন যে 75-এ যারা ষড়যন্ত্র করেছেন এবং সেই ষড়যন্ত্র থেমে নেই, এখনও চলছে। সেই সঙ্গে তিনি বলেছেন যে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকতে হবে, যে যারা এখন পর্যন্ত রাজনীতি নিয়ে ষড়যন্ত্র করছে, বিএনপিকে নানাভাবে হেয় করার জন্য কিংবা আগামীতে যে নির্বাচনের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিকে ঘিরে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র হচ্ছে সেগুলো যেন আসলে উনি এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন, কারা আসলে এই ষড়যন্ত্র করছেন? উনি একটা বিষয় বারবার পরিষ্কার করে বলেছেন, আসলে পরিষ্কার করে বলতে বলা হচ্ছে যে 71-এ যারা ষড়যন্ত্র করেছেন, তিনি একটা সময় বলেছেন যে আমাদের প্রতিবেশী দেশ, ওনার নেতাকর্মীরা যেটি আজকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, 71-এ পরাজিত শক্তি, দেশবিরোধী শক্তিকে উনি বারবার বুঝিয়েছেন যে তাদের ষড়যন্ত্র তখনও ছিল, এখনও আছে এবং এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে বলেও তিনি মনে করছেন এবং সেটাকে যেন প্রতিহত করা যায়, তার নেতাকর্মীরা যেন সচেষ্ট থাকে, সেটি তিনি বারবার বলেছেন। পাশাপাশি তিনি স্বপ্ন দেখতে নয়, তিনি স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাসী। তারা পরিকল্পনা করবেন দেশ নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে, সেটা তারা শুধু পরিকল্পনায় না, সেটা তারা বাস্তবায়ন করে দেখাবেন। আরেকটি বিষয় একটু বলে যাই যে আজকে নির্বাচন যেন না হয়, এটা নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে। দর্শক, নির্বাচন যেন না হয় এবং একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এমন একটি বার্তা বিএনপি নেতারা দিয়েছেন আজকে একটি অনুষ্ঠানে। আমরা এই সংক্রান্ত একটা রিপোর্ট আছে আমাদের হাতে, আমরা একটু দেখতে চাই আলোচনায় যাওয়ার আগে। আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই দেশ জুড়ে ভোটের মাঠ ছিল সরগরম, কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার পর নেতাদের মুখে উঠে আসছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। জীবন মৃত্যুতে লড়াই করছে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচন করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দরকার, আর ভোট না হলে লাভবান হবে প্রতিবেশী রাষ্ট্র ও ক্ষমতাচ্যুতরা। মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। কোনো কারণে নির্বাচনটা করতে না পারি, তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। একই স্থানে ড্যাব আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় সংসদে জয়ী হয়ে একটি দলের আস্ফালন ভালোভাবে নেয়নি জনগণ। আপনাদের ক্ষমা এবং আপনাদের ঔদ্ধত্য কখন যে কোনটা প্রকাশ পায় এটা বলা খুব একটা মুশকিল। একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। আওয়ামী লীগ দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। আমরা এই বাংলাদেশের দরিদ্র মানুষের সেবা করার জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম, সেই স্বাধীনতা যেন আমরা বজায় রাখতে পারি। সব ষড়যন্ত্র প্রতিরোধ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কিন্তু আমরা যেমনটা দেখছিলাম, জি, আমরা প্রতিবেদনে যেটি দেখছিলাম যে বিভিন্ন নেতারা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন জন কথা বলছিলেন এবং তারা যে বিষয়টি বলছিলেন যে নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রয়েছে, ঐক্যবদ্ধ যদি না থাকে তাহলে আসলে নির্বাচন একটা খারাপ পরিস্থিতিতে যেতে পারে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পর থেকে একটা বার্তা আমরা কদিন ধরেই শুনছি
যে একটা শঙ্কার কথা বলছেন ওনারা, যে একটা মহল চায় নির্বাচন না হোক এবং সেটা বাধাগ্রস্ত করার জন্য তারা নানান রকমের ষড়যন্ত্রের কথা বলছেন, এবং সেই অভিযোগটা আমরা বিএনপি নেতাদের মুখে শুনলাম। তারা বারবার বলার চেষ্টা করছেন যে সেই মহলের পাশাপাশি প্রতিবেশী দেশের কথা বলছেন যে লাভবান হবে তারা, এবং যারা পতিত স্বৈরাচারী সরকার ছিল, যাদের পতন হয়েছে, তাদের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র এবং যে মহলটা ষড়যন্ত্র করছে তারা লাভবান হবে যদি নির্বাচনটাকে তারা কোনোভাবে থামাতে পারে। পাশাপাশি আজকে আপনি দেখলেন যে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, মঈন খান সহ যারা অন্যান্য নেতারা ছিলেন তারাও বলছেন যে এই ভোট যদি কোনোভাবে একবার বন্ধ করা যায় তাহলে তারাও একই অভিযোগ করেছেন। তো তাদের সবার কথা হচ্ছে যে ফ্যাসিবাদের দোসরদেরকে প্রতিহত করতে হবে, পাশাপাশি বাংলাদেশ নিয়ে এবং রাজনৈতিক দল নিয়ে, বিশেষ করে বিএনপিকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্রের অভিযোগ তারা করছেন, সেই ষড়যন্ত্রটাকে প্রতিহত করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তাদের দলের নেতাকর্মী এবং বাংলাদেশের তাদের যে কর্মী সমর্থকরা আছে তাদের সবাইকে নিয়ে তারা এই ষড়যন্ত্র প্রতিহত করার একটা আহ্বান জানিয়েছেন। জি, সাইফুল রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র। একদিনের ব্যবধানে বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব করল ভারত। বুধবার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় নয়াদিল্লি। এই তলব অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কয়েকদিনে দেশটির সঙ্গে ঢাকার নানা বিষয়ে মতপার্থক্য বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের একদিন পরেই দিল্লিতে তলব করা হলো বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এ তলব অপ্রত্যাশিত নয়। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সরকারের বক্তব্য নয়। দেশটির সঙ্গে সম্পর্ক আরো জটিল হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা কঠিন। আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি, এটা ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকলে একজনকে ডাকা হয়। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে। ভারত সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে নসিহত দিয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সর্বশেষ যে বক্তব্য তাদের এসে তাতে কিছু নসিহত করা হয়েছে। আমাদের এই নসিহত বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। এই কারণে তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বার্তার প্রতিক্রিয়ায় উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে দেশটি। দিল্লি শেখ হাসিনাকে থামাতে না চাইলে ঢাকা তাকে থামাতে পারবে না বলেও মনে করেন তৌহিদ হোসেন। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদের বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা সরকার করবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়া হাই কমিশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় মিছিলটি আটকে দেয়া হয়। এ সময় ভারতীয় গণমাধ্যমের আগ্রাসন বন্ধ, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞ মামলার পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। পরে নেতাকর্মীরা সড়ক ছেড়ে দিলে প্রায় 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বুধবার বিকেলে ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাত্রা করে জুলাই ঐক্যের কর্মী সমর্থকরা। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের গ্রেফতার, শেখ হাসিনা সহ জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মার্চ টু ভারতীয় হাই কমিশন কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। মিছিলটি উত্তর বাড্ডা এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় যান চলাচল। সতর্ক অবস্থান নেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এক পর্যায়ে আন্দোলনরতরা ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে স্লোগান দেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না।
পরে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হন ডাকসু নেতারা। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হলেও দলটির তৎপরতা এখনো চলমান। ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কোরাল, একটাই এটা আস্ত রাখা হবে না এখানে। প্রায় 1.5 ঘন্টা পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। হত্যা চেষ্টার মূল আসামি ফয়সালের বাবা-মা জবানবন্দি দিয়েছেন আদালতে। ওসমান হাদিকে গুলির ঘটনায় একযোগে তদন্ত নামে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে শুরুতেই গ্রেপ্তার করা হয় আব্দুল হান্নানকে, কিন্তু ঘটনার অনেক আগেই মোটরসাইকেল বিক্রির কথা আদালতে জানান হান্নান। পরে তাকে 3 দিনের রিমান্ড দেন আদালত। গ্রেপ্তার রিমান্ডে যখন কারাগারে হান্নান, তখন তদন্তে নতুন মোড় আনে কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির মালিকের তালিকায় নেই হান্নানের নাম, দুটির নাম্বার প্লেটও ভিন্ন। মোটরসাইকেল যেটা ছিল সেটা রেজিস্ট্রেশনের যে মোটরসাইকেলের মালিক হিসেবে সন্দিগ্ধ হিসেবে একজনকে দেওয়া হয়েছিল, যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। মূলত আমরা প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মামলার মূল আসামি ফয়সাল করিমের বাবা-মাকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার ঢাকায় সিএমএম আদালতে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তারা। এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনা সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ তথ্য তাদেরও কাছে তারা অবগত আছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাদেরকে এই ঘটনার সঙ্গে বিষয়ে তারা যে অবগত সেটা পাওয়া গেছে। ফয়সালের সহযোগী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে এদিন আদালতে হাজির করে পুলিশ। আদালতকে তিনি বলেন, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিল ফয়সাল। পরে জড়িতদের শনাক্তে তাকে 3 দিনের রিমান্ডে পাঠান আদালত। স্বীকার করেছে যে তাকে মাইক্রো গাড়ি, তার দেওয়া মাইক্রো গাড়িতে সে বোনের বাসা থেকে বের হয়ে গেছে। তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেছেন। এই মামলায় ইতিমধ্যে রিমান্ডে রয়েছেন ফয়সালের স্ত্রী, বান্ধবী শ্যালক ও আরেক সহযোগী কবির। যদিও হত্যা চেষ্টার তথ্য ও ফয়সালের অবস্থান সম্পর্কে অবগত না থাকার কথা তারা জানিয়েছেন আদালতকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভোটের আগে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হয়নি বলে জানিয়েছে ইসি সচিব আখতার আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে। প্রার্থীদের হাতে অস্ত্র আচরণবিধি ভঙ্গ করবে কিনা এমন প্রশ্নের জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে বলেও মন্তব্য করেন ইসি সচিব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলির ঘটনার পর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনের প্রার্থীদের অগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া এবং গানম্যান নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করে সরকার। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায়, লাইসেন্স তাদের আমরা দিব। তবে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, প্রার্থীর সঙ্গে অস্ত্র থাকলে আচরণবিধি ভঙ্গ হবে কিনা সে উত্তর দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে, আমার সাথে যেহেতু এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকে কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। এদিকে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার 6ষ্ঠ দিনও ফাঁকা রাজধানী সহ সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো। দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যদি কোনো প্রার্থী এই আইন বা বিধি মেনে না চলে এবং তার বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।
আইনগত যে বিধান আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মনোনয়নপত্র নিতে যারা এসেছিলেন সংশয় প্রকাশ করেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত হিসেবে প্রার্থীকে দিতে হবে 50,000 টাকা। জমাদানের শেষ তারিখ 29 ডিসেম্বর। নির্বাচনী মাঠ আমরা দেখতে চাই যে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে এদেশের মানুষ ভোটের কার্যক্রমে অংশগ্রহণ করবে। প্রত্যাশা একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে সরকার। এদিন 24-এর ডামি প্রার্থীরা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য নির্বাচন কমিশনে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 21 ডিসেম্বর। চিফ প্রসিকিউটর বলেছেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন সহ 2 শতাধিক ব্যক্তিকে গুম হত্যার সঙ্গে জিয়াউল হাসানের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন বলছে, গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। তার বিরুদ্ধে অন্তত 500 জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পাওয়া গেছে। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার একটি মামলায় জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে সংস্থাটি। এর মধ্যে গাজীপুরে 3 জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে নিয়ে 50 জনকে হত্যার 2টি অভিযোগ রয়েছে। কিভাবে গুম করে হত্যা করা হতো তার বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক তাদের হত্যা করার পর সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। এছাড়া সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও জিয়াউল হাসানের বিরুদ্ধে দাখিল করা হয়। আদালত 3টি অভিযোগই আমলে নিয়েছেন। আমরা এখানে মূলত 3টি অভিযোগের বিচার প্রার্থনা করেছি। বাকিগুলোর ব্যাপারে বলেছি যে সেগুলোর ব্যাপারে এত বিস্তৃত তথ্য যে সেগুলোর তদন্ত এখনো শেষ হয়নি বলে আমরা সেই ব্যাপারগুলোতে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করার ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রস্তুতি নিচ্ছেন। তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুম ও 2 শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যায় তার সম্পৃক্ততার তথ্য প্রমাণ মিলেছে। এদেরকে পূর্ব থেকে গ্রেপ্তার করে রেখে তাদেরকে ওখানে হত্যা করে তারপরে ফাঁকা আওয়াজ করে গুলি করে তারা ক্রস ফায়ারের পরিবেশ তৈরি করত এবং সাংবাদিকদের মাধ্যমে তথ্যচিত্র বানিয়ে প্রচার করত যে বিশাল বীরত্বপূর্ণ কাজ তারা করেছে। এরকম 3টি অপারেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণাদি আমরা এই মামলার সাথে দাখিল করেছি। গুম ও হত্যায় বিশেষ দক্ষতার কারণে তাকে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয় বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে, কর্মস্থলকে বাঁচাতে গিয়ে দিতে হলো প্রাণ। মালয়েশিয়ায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিরাপত্তা কর্মী নিহত। গ্রামের বাড়ি নাটোরে শোক, লাশ ফিরিয়ে আনার দাবি। বাংলাদেশের তারুণ্য সোনার চেয়েও দামি, কিন্তু দক্ষতা না থাকায় তরুণদের বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে যোগ দেন শ্রমশক্তি রফতানিতে জড়িতরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, মধ্যপ্রাচ্য সহ প্রতিটি সম্ভাবনাময় দেশে জনশক্তি রফতানি নিয়ে আলোচনা চলছে। অল্প সময়ের মধ্যেই মিলবে এর সুফল। অনেক ডাইভার্সিভ ট্রেনিং এর ব্যবস্থা করেছি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের জনশক্তির সিংহভাগই তরুণ, যা বিশ্বে আর কোনো দেশে নেই। বাংলাদেশের তারুণ্য সোনার চেয়েও দামি সম্পদ, শুধু পর্যাপ্ত দক্ষতা না থাকায় কাজে লাগানো যাচ্ছে না। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। দালাল চক্রকে শ্রমশক্তি রফতানিতে প্রধান বাধা মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, প্রতারণার খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এই খাত থেকে অনিয়ম দূর করা না গেলে উন্নতির আশা ক্ষীণ। দালাল
এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ, দালাল যে কিভাবে মানুষকে ঠকায় গ্রামে গঞ্জে প্রতি জায়গায়, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। এ সময় প্রবাসীদের সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বহির্জগতের সঙ্গে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সার্ভিসের 11টি ইউনিটের 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পুরান ঢাকার ইসলামবাগের আগুন। তবে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভবন ধসের শঙ্কা করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বেলা 1:30 আগুন লাগে পুরান ঢাকার ইসলামবাগের একটি বহুতল ভবনে। লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি ভবনেও। প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় ছিল প্লাস্টিকের গোডাউন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশে। শুধু গোডাউন নয়, পুড়ে গেছে বাড়িঘর, সর্বশান্ত হয়েছে অনেকেই। পুরো আমাদের বিল্ডিংটা আগুনটা ছড়াই গেছে। আমরা 6 তলায় 4 তলায় থাকতাম, আগুনও তো 2 তলায় লাগছে। কারখানা দিয়ে আগুনটা ছড়াইছে। আমরা কোনো কিছু নামাইতে পারি নাই, সব কিছু পুইরা টাকা পয়সা যা ছিল সব কিছু মনে করেন পুইরা শেষ হয়ে গেছে। আমরা এখন তো আমরা কেটে শূন্য পুরোনো আগুন লাগছে। তখন আমরা ছুটি করে দৌড়ে আসি আমরা এখানে। আসার পরে ফায়ার ব্রিগেডের সাথে সাথে এসে পড়ছে, লাইন ক্লিয়ার আছে, সাথে সাথে এসে পড়ছে, কিন্তু পানির অভাবে আমরা নদী বন্দরে পানি উঠান যায় না। খবর পেয়ে আগুন নেভাতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 11 ইউনিট। তাদের আপ্রাণ চেষ্টায় বিকেল 4টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। 4টার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। খুবই সরু রাস্তা, একজন মানুষ সঠিকভাবে হেঁটে যেতে পারে না। এর ভিতর দিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের। প্লাস্টিকের গোডাউনটি ছাড়াও পুড়েছে আশেপাশের কয়েকটি ভবন। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় নিজ কর্মস্থলে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ কবির। নিহতের গ্রামের বাড়ি নাটোরের বড়াই গ্রামের কৈলাপাড়ায় স্বজনদের শোকের মাতম। মালয়েশিয়ার জহুর জেলার জহুর ওল্ড টাম এলাকার একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা কর্মীর চাকরি করতেন মোহাম্মদ কবির। গত 16 ডিসেম্বর রাতে সেখানে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় তাদের বাধা দিলে কবিরকে হাত পা বেঁধে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা কবিরের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা কামনা করেছেন তারা। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তার। বাণিজ্যের সংবাদ। সেপ্টেম্বর শেষে 17টি ব্যাংক খেলাপি ঋণ হয়েছে 50% বেশি। এর মধ্যে 6 থেকে 8টি পড়েছে খাদের কিনারায়। তবে আর কোনো ব্যাংক অধিগ্রহণে নেবে না বলে সাফ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় 36% খেলাপিতে পরিণত হয়েছে। তবে 17টি ব্যাংকের খেলাপি ঋণ 50%-এর উপরে। 90%-এর বেশি খেলাপিতে প্রায় সর্বশান্ত 6টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে আসে। এসব ব্যাংকে টাকা তুলতে পারছেন না আমানতকারীরা। তবে 5 ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের মতো আর কোনো ব্যাংক অধিগ্রহণে নেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। সরকারের এই মুহূর্তে আর কোনো ব্যাংক এইভাবে অধিগ্রহণ বিনিয়োগের মাধ্যমে অধিগ্রহণের সুযোগ আছে বলে আমি মনে করি না। গত সেপ্টেম্বর শেষে 61টি ব্যাংকের মধ্যে 23টির খেলাপি ঋণ 10%-এর নিচে রয়েছে। 11 থেকে 20%-এর নিচে রয়েছে 13টি ব্যাংকের খেলাপি। 21 থেকে 50%-এর নিচে রয়েছে 8টি ব্যাংকের। তবে গড়ে 17 ব্যাংকের খেলাপি 50%-এর উপরে। ব্যাংকগুলোর টিকে থাকতে ঋণ আদায় ছাড়া বিকল্প নেই জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায় 1 টাকাও নতুন করে খেলাপি তৈরি করা যাবে না। নতুন করে যে ঋণ দেওয়া হবে এটা সম্পূর্ণ ডিউ ডিলিজেন্স ফলো করা হবে এবং আর একটি টাকাও ঋণও নতুন করে খেলাপি হওয়ার করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আর যে লোনগুলি খেলাপি হয়েছে সেটা স্বাভাবিক নিয়মে আদায় করা সম্ভব না হলে অবশ্যই আইনি প্রক্রিয়া যেতে হবে। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের মোট ঋণ স্থিতির মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 6,44,000 কোটি টাকা, যা গত বছরের সেপ্টেম্বরে ছিল 2,84,977 কোটি টাকা।
সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা। এদিকে চুয়াডাঙ্গায় পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীরু মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই জহুরুল মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মঙ্গলবার বিরোধকৃত জমি থেকে মাটি কাটে জহুরুল মোল্লা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বীরু মোল্লার মাথায় গুলি করে জহুরুল মোল্লা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে চুয়াডাঙ্গার দামোড় হোদায় দশমী গ্রামের একটি পুকুরে কামাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনরা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবার নিয়ন্ত্রিত ইউসিবিএল ব্যাংক থেকে ঋণের নামে 56 কোটি টাকা লোপাট করার অভিযোগ উঠেছে। দুদক জানায়, সাধারণ নিরীহ মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নাম সর্বস্ব 8টি প্রতিষ্ঠান খুলে এ অর্থ লোপাট করা হয়। এ ঘটনায় জাবেদের 2 ভাই সহ 115 জনের বিরুদ্ধে 8টি মামলা করেছে দুদক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরিবারের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত 1 বছরে অর্থ লুটপাটের একাধিক ঘটনায় জাবেদ পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এবার দুদক বলছে, রিকশা চালক, প্রবাসী সহ সাধারণ নিরীহ মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নাম সর্বস্ব 8টি প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে ঋণের নামে 56 কোটি টাকা লোপাট করা হয়েছে। এ ঘটনায় জাবেদের 2 ভাই সহ 115 জনের বিরুদ্ধে 8টি মামলা করেছে দুদক। নাম সর্বস্ব ভুয়া 8টি প্রতিষ্ঠানের নামে মোট 56 কোটি 15 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশিরউদ্দিন আহমেদ সহ মোট শতাধিক ব্যক্তির এবং ইউসিবিএলের কর্মকর্তা এবং তাদের সংশ্লিষ্ট লোকদের বিরুদ্ধে মোট 8টি মামলা দায়ের করেছে কমিশন। এদিন জনতা ব্যাংক থেকে ঋণের নামে 3160 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 68 জনের বিরুদ্ধে চট্টগ্রাম দুদক কার্যালয়ে মামলা করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল, জমি এবং অন্যান্য সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা। এসব ফেরত না দিলে দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি আরও বাড়বে বলেও হুঁশিয়ারি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। লন্ডনে বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান এবার নিজেই জানালেন দেশে ফেরার তারিখ। ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। বাংলাদেশ ভারত সম্পর্কে ফের টানা পড়েন হাইকমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল। এবং হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার। হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মার জবানবন্দি। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।